পাগল নাকি? এভাবে অচেনা কাউকে চুমু খেতে লজ্জা করে না? শুনেছি ঠোঁটে কিস করলে ভিটামিন এ পাওয়া যায়। সদ্য বিবাহিতা বধূর মুখে এমন কথা শুনে থমকে যায় অন্তিক শাহরিয়ার। চমকায়িত দৃষ্টিতে হালকা কেশে গলা ঝেড়ে পরিবেশ পাল্টাতে চায় সে। নজর এদিক সেদিক ঘুরিয়ে অমনোযোগীতায় শ্রোতার ভান করে সে। কিন্তু তার নববিবাহিত বধূ পুনরায় একই কথা বলে তার কান গরম করে দেয়। আপনি কখনো কাউকে ঠোঁটে কিস করেছেন অন্তু? অন্তু মেয়েরা একদিনের পরিচয়ে অপরপক্ষের ছায়াও মাড়ায় না, সেখানে অন্তুকে অন্তু বলে সম্বোধন করছে। ব্যাপারটা অস্বস্তিজনক বোঝা যাচ্ছে। অন্তিকের নববধূ খুবই চঞ্চল ও চতুর। অন্তিক মনে মনে ভাবে, করিনি, করতে চাইও না। আর আপনাকে তো আরো আগে না, মিস দুষ্টু। কিন্তু তার মতো অতি ভদ্র শান্ত ছেলে তো আর অতিরিক্ত কথা বলতে পারে না। সে শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে ফ্রেশ হতে চলে যায়। এদিকে আন্তিক চলে যেতেই কোমরে গুজে রাখা ফোন বের করে নববধূ অবন্তী রহমান মিষ্টি মুখে তার দুষ্টু হাসি লেগেছে। অন্তিকের অবস্থান নির্ধারণ করে ফোন কানে রাখে। দুই একবার রিং হতে সে চাপা স্বরে বলতে শুরু করে, হ্যালো হাওয়াই মিঠাইওয়ালা, আমি বাসর ঘর থেকে বলছি। এরপর কি করবো রে? অপর পাশ থেকে উত্তর আসলো, তুই সত্যি সত্যি এই সময় কল করেছিস? তোর বর কই? মান সম্মান কিছুই রাখলি না মিষ্টি, ফোন রাখ। আরে শোন তো। নববধূকে পাত্তা না দিয়ে মিঠাইওয়ালা কল ডিসকানেক্ট করে দিল। নববধূর তাতে কোনো মাথা ব্যথা নেই, সে পুনরায় আরেকজনকে কল লাগালো। হ্যালো গোলাপি, আমি বাসর ঘর থেকে বলছি। তুই কি করছিস? প্রত্যুত্তরে অপরপক্ষ যে ভালো কথা বলেনি তা নববধূর পাঞ্চে মুখ দেখেই বোঝা গেছে। সে ফোন কানে নিয়েই বিড়বিড় করতে থাকে, বন্ধু নামক দুশ্মন কোথাকার, একবার কলেজে যাই তোদের চামড়া কেটে ঝালমুড়ি খাবো। আপনি কি কারোর সাথে কথা বলছেন? অন্তিকের কথায় সিটকে দূরে সরে যায় নববধূ। চোখ ঘুরিয়ে ফোন লুকাতে ব্যস্ত হয়। অন্তিক ব্যাপারটা দেখে চোখ ঘুরিয়ে নেয়। ব্যাপারটা এমন যেন অন্তিক নববধূর লোকায়িত বস্তুখানা লুকাতে দেখেনি। নববধূ ইতস্ততভাবে উত্তর দেয়, আমার দাদি ফোন করেছিল, কি সব দুষ্টু কথা বলছিল, তাই কেটে দিয়েছি। বিয়ের রাত্রিতে দাদি নানিদের দুষ্টু মিষ্টি কি কি কথা বলতে পারে তা অন্তিকের অজানা নয়। এমনিতেও সে একটার পর একটা ধাক্কায় বাসর রাত পার করছে। এখন যদি সে মুখ খুলে তাহলে নববধূকে রেখে বাইরে গিয়ে রাত্রি যাপন করতে হবে। অন্তিক ইতস্তত বোধ করছে, সাথে অনুশোচনায় তার হৃদয় দগ্ধ হচ্ছে। বিয়ে নামক বন্ধনে সে আবদ্ধ হতে চায়নি। দাদাজানের ওয়াদার কারণে নিজের থেকে 10 বছরের ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয়েছে তাকে। কয়েক ঘন্টা অনুধাবন করতে পেরেছে সে যে তার নববধূ ভীষণ দুষ্টু চঞ্চল। সে গলা ঝেড়ে বিছানায় এসে বসল। নববধূ এতে নড়চড়ে বসে তাকে বসার জন্য জায়গা করে দিল। গালে 2 হাত দিয়ে অন্তিকের দিকে তাকিয়ে রইল, যেন সে অন্তিকের মুখনিসৃত এক একটা কথা শোনার জন্য প্রস্তুত। অন্তিক আগের থেকে বেশি ইতস্তত বোধ করছে। পাঞ্জাবের হাতা ঠিক করে এদিক সেদিক দৃষ্টি ফেলছে। নববধূ তা দেখে দুষ্টু হেসে অন্তিকের অস্বস্তি বাড়িয়ে দিতে বলতে শুরু করে, বোবাই ধরেছে নাকি? নাকি আমাকে দেখে লজ্জা পাচ্ছেন? না তো। অন্তিক চাঞ্চল্য চোখ জোড়ায় তাকিয়ে রয়েছে। মায়া ভরা চোখে সরলতার ছোঁয়া, হৃদয়ের সুপ্ত স্থানে জায়গা করে নিয়েছে সেই চাহনি। তার অবুঝ বধূ কি সংসারের কঠিন নাড়ি কাঠি চালাতে পারবে? কথাগুলো ভেবে অন্তিক কঠিন সিদ্ধান্ত নেয়। নববধূকে ভাবনায় ফেলে বালির সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সম্মুখে পা ফেলে নববধূর উদ্দেশ্যে বলে, রাত অনেক হয়েছে, আমি সোফায় ঘুমিয়ে পড়ছি, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন। অন্তিক 1 মিনিটও সময় অপচয় করেনি। সোফায় শুয়ে মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে নেয়। এদিকে নববধূ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়। প্রতিটা নারী এই বিশেষ সময়টা নিয়ে মনে অনেক স্বপ্ন বনে। মিষ্টিও তেমন স্বপ্ন দেখেছিল। সে ভেবেছিল প্রথম রজনীতে স্বামীর সাথে মন খুলে কথা বলবে, উল্টাপাল্টা প্রশ্ন করে একটু লজ্জায় ফেলবে। তারপর যখন মিষ্টি কথা বলতে বলতে হাঁপিয়ে যাবে তখন অন্তুকে বলবে মাথায় হাত বুলিয়ে দিতে, আর সে ঘুমিয়ে পড়বে, যেমনটা মিষ্টির দাদি সব সময় করে। মিষ্টি একটু উকি দিয়ে অন্তিককে দেখে নেয়। দূর থেকে দেখে মনে হচ্ছে
অন্তিক ঘুমাচ্ছে। সে ভারী শাড়ি নিয়েই বিছানা থেকে নেমে আসে। সোফার কাছে এসে অন্তিকের উদ্দেশ্যে বলে, আপনি কি চুমুর কথা শুনে ঘুমিয়ে পড়েছেন? অন্তিক, আচ্ছা যান, চুমুর সংজ্ঞা দিতে হবে না। আপনি বরঞ্চ আমার গয়নাগুলো খুলতে সাহায্য করুন। দাদি বলে দিয়েছে এই কাজ নাকি আপনার। দাদি আরও বলেছে বাসর রাতে বউয়ের সাহায্য করলে নাকি মোহাব্বত তৈরি হয়। অন্তিক চোখ খুলে অবাক নয়নে দৃষ্টি জ্ঞাপন করে। তার ভাবতে অবাক লাগছে, এতটুকু বাচ্চা মেয়ে এত পাকা পাকা কথা বলছে। একটুও কি লজ্জা করছে না? অন্তিক নববধূর দিকে ফিরে তাকাতেই দেখতে পায় মিষ্টি তার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে। অন্তিক বুঝে গেছে সে কোনোভাবেই আজ নববধূর থেকে পালাতে পারবে না। অগত্যা শোয়া থেকে উঠে বসে। মিষ্টি সময় নষ্ট না করে অন্তিকের সামনে বসে, একদমই কাছাকাছি, পাশাপাশি। অন্তিক মিষ্টির দুষ্টুমি বুঝতে পেরে কিছুটা পিছনে সরে বসে। নববধূর অর্ধ আবৃত পিঠে হাত রাখে। একটি একটি করে 3টে গলার হার খুলে ফেলে। কানের কাছটায় হাত দিতেই মিষ্টির মায়াবী মুখশ্রীতে নজর পড়ে। টানা হরিণী চোখে তার দিকেই অবলোকন করে আছে। অন্তিক সেই মায়ায় কিছু সময়ের জন্য আটকে যায়। ধীর চিত্তে এগিয়ে আসে নববধূর ঠোঁটের কাছটায়। একে অপরের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিলিত হচ্ছে। হঠাৎ অন্তিকের কি হলো? সে ছিটকে মিষ্টির থেকে দূরে সরে আসে। নববধূ চোখ তুলে তাকিয়ে রয়। অন্তিকের সেই চোখে চোখ রাখা সম্ভব হয় না। উঠে চলে যেতে নিলে নববধূ ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল। অন্তিকের গালে ঠোঁট ছুঁয়ে সত্যি সত্যি ভিটামিনে এর পুষ্টি সরবরাহ করে ফেলল। অন্তিক গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। নববধূ তা দেখে মুচকি হেসে দাঁড়িয়ে বলতে শুরু করে, দেখতে আমাকে ছোট মনে হলেও অতটাও অবুঝ নই। সংসার করিনি বলে অভিজ্ঞতাও নেই, কিন্তু মা চাচিদের সংসার করতে দেখেছি। আপনি যদি পাশে থাকেন তবে সংসার কি এর চেয়েও কঠিন কাজ করতেও দ্বিধাবোধ করব না। অন্তিক লজ্জিত, বিমূঢ়, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। চুপচাপ বালির সাথে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মিষ্টির মুখশ্রীতে লাজ ভরে আসে। স্বামীকে নিয়ে তার মনে অনেক স্বপ্ন বোনা আছে, সেগুলো সে পূরণ করবে। মিষ্টি বাড়ি থেকে আনা ব্যাগ খুলে সুতির 3 পিস নিয়ে বাথরুমে চলে যায়। মধ্যরাত। অদূরের হিজল গাছ থেকে পেঁচার ডাক ভেসে আসছে। মিষ্টি ঘুমের ঘোরে শুধু বিছানায় এপাশ ওপাশ করছে। একবার অন্তিকের শরীরে হাত পা উঠিয়ে দিচ্ছে, তো একবার বিছানার অপর প্রান্তে চলে যাচ্ছে। মিষ্টির নড়াচড়ায় অন্তিকের ঘুম ছুটে যায়। সে বিছানা ছেড়ে উঠে বসে মিষ্টির দিকে ফিরে। মেয়েটা কিসের যন্ত্রণায় ছটফট করছে তাই ভাবছে। কিছুক্ষণ পর মিষ্টির অসহযোগ ব্যথার কথা কানে আসে। মিষ্টি ঘুমের ঘরে বলছে, মরে গেলাম রে, হাত পায়ের ব্যথায় মরে গেলাম। ওই বুড়ি, কত ঘুমাও হ্যাঁ? আম্মাকে ডেকে আনো, হাত পা কামড়াচ্ছে তো। অন্তিক এবার বুঝতে পারে নববধূর ছটফটের কারণ। সে দুয়ার খুলে রন্ধনশালায় প্রবেশ করে। একটি পাত্রে গরম পানি নিয়ে কিছুক্ষণ পরে চলেও আসে। মিষ্টির মায়াবী মুখশ্রীতে অবলোকন করে গরম পানিতে কাপড় ভিজিয়ে ব্যথাতুর জায়গায় শুয়ে দেয়। ও মা গো! মিষ্টির গগন বিদারী চিৎকারে অন্তিক সহ পুরো শহরই কেঁপে ওঠে। অন্তিক রুমাল বাটি ফেলে দাঁড়িয়ে বলতে শুরু করে, এটা মেয়ে মানুষ নাকি সাউন্ড বক্সের বাক্স? যখনই মুখ খুলে ভালো কথা তো আসেই না, ঘুমালেও চিৎকার ছাড়ে না। হ্যাঁ, কি আজব মেয়ে বিয়ে করলাম। প্রভাতের কিরণ উপসে পড়েছে গগন তলে। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বিবেচনা করে কর্মস্থলে যাচ্ছে সকলে। বিয়ের মৌসুম পার হলেও আত্মীয়দের আনাগোনা কমেনি মোল্লা বাড়িতে। পাড়াপড়শির প্রশ্নের সম্মুখে লায়লা বেগম। একসময় লাজ শরম ভুলে তেজস্বী নারী হাঁক ছেড়ে ডাকে নববধূকে। এত বেলা করে নতুন বউ ঘুমালে সংসারের মঙ্গল হবে কি করে? কি যুগ আসলো! সকাল 8টা বাজতে চললো, নতুন বউয়ের দুয়ার খোলার কোনো নাম নাই। অথচ আমরা ফজরের আগে গোসল করে রান্নাঘরে চলে আসতাম। দীর্ঘ রজনীর শেষেও তন্দ্রার ভাব অবসান ঘটেনি অন্তিক ও মিষ্টির। লায়লার উচ্চ আওয়াজে প্রথমে অন্তিকের ঘুম ভাঙে। চোখ মেলে প্রথমেই তার নববিবাহিত বধূর দিকে দৃষ্টিপাত করে। তন্দ্রাচ্ছন্ন অগোছালো বধূর বেঘরে ঘুমোচ্ছে। আপাদমস্তকে নজর ঘোরাতে মেধীনা পেটের দিকে দৃষ্টি আটকে যায় অন্তিকের।
কতক্ষণ সময় লোভনীয় দৃষ্টিতে সেটা দেখছিল নিজেরও অজানা। অন্তিক শুকনো ঢোক গিলে নেয়। নববধূর রূপের তেজে কবে যেন অন্তিক ঝলসে যায়। অস্থির অন্তিক বৈধতা থাকা সত্ত্বেও দূরে সরে আসে। সে তার অনিশ্চিত জীবনে ফুটন্ত গোলাপকে অকালে ঝরে যেতে দেবে না। তন্দ্রা ঘরে হাতড়ে দাদিকে ডাকতে চায় সে। কুচকানো চামড়ার পরিবর্তে হৃৎপুষ্ট শরীর অনুভব করে চমকে ওঠে সে। অন্তিক চোখ বন্ধ করে নেয়। ঘুমন্ত অবস্থায় মিষ্টি তাকে দেখে বড়সড় ধাক্কা খায়। নিজের বদ অভ্যাসের প্রতি বরাবরের মতোই উদাসীন সে। পরিধানের বস্ত্র পরিপাটি অবস্থায় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে নেয়। পর মুহূর্তে দুষ্টু রানীর মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে। মিষ্টি অন্তিকের একদম কাছাকাছি এসে লেপ্টে শুয়ে সেলফি তুলতে নেয়। দৃশ্যটা এমন দেখায় অন্তিকের ঠোঁট মিষ্টির কপালে ছুঁই ছুঁই। মিষ্টি সেভাবেই ছবি তুলে নেয়। ছটফটে মেয়েটা নড়ে চড়ে ডান বাম পাশে ফিরে ছবি তুলতে নেয়। অন্তিক অভিনয় কাঁচা, সে এমন জটিল অস্বস্তিকর মুহূর্ত থেকে রেহাই পেতে সরে আসতে নেয়। আচমকা রাতের ন্যায় মিষ্টি ঠোঁট জোড়া আগন্তুকের ঠোঁটের নিচের অংশে ছুঁয়ে দেয়। আগন্তুক সিটকে দূরে সরে আসে। মিষ্টিকে হালকা ধাক্কাও দেয়। তার অন্তর কাঁপছে। উত্তেজনার শরীর শিরশির করছে। জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করে বলতে শুরু করে, পাগল নাকি? এভাবে অচেনা কাউকে চুমু খেতে লজ্জা করে না? মিষ্টি বুকে হাত রেখে অবাক নয়নে তাকায়। বড্ড ভয় পেয়েছে সে। এই যাত্রায় বাঘের মুখ থেকে ফিরে আসতে পারলেই বাঁচে। মনে পরিপূর্ণ আস্থা রেখে শুধায়, চোর চুরি করে ধরা পড়লে পুলিশের দোষ? অন্তিক ভাবে সে ধরা পড়ে গিয়েছে। নরম স্বরে উত্তর দেয়, এখানে কে চোর আর কে পুলিশ? মিষ্টি অন্ধকালে ঢিল ছুঁড়েছিল। নিশানা একদম অন্তিকের কলিজায় লেগেছে তো অনুধাবন করেই দুষ্টু হাসে সে। অন্তিকের দিকে ফিরে লাজুক স্বরে বলে, আপনিও কি ভিটামিন এ এর স্বাদ নিতে চাইছিলেন? কি সাংঘাতিক কথাবার্তা! কর্ণধারে পৌঁছাতেই কান গরম হয়ে যাওয়ার উপক্রম। অন্তিক রাগে চোখে নববধূর দিকে তাকায়, যে বর্তমানে দুই ভুরু উঁচু নিচু করে অন্তিককে লজ্জায় ফেলতে ব্যস্ত। দেখুন দুষ্টু মেয়ে, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন। দাদাজানের ওয়াদার কারণে আপনাকে বিয়ে করেছি মাত্র। আমার কাছ থেকে কোনো কিছুরই আশা রাখবেন না। অন্তিকের চাচির হাঁক ছেড়ে যাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। নবদম্পতির নড়চড় না দেখে তিনি পুনরায় দরজায় করাঘাত করেন। এই পর্যায়ে রুক্ষতার স্বরে ডাকেন, বিয়ের পরের দিনই বউয়ের আঁচল ধরে বসে থাকা এই বাড়িতে চলবে না। কাজ করে না, চলতে পারলে বউ নিয়ে বিদায় হও। বিয়ের পরের দিন স্বামীর মুখে অবাস্তবিক কথা শুনে এমনিতেই মিষ্টি চটে গিয়েছে। তার উপর চাচির কথা শুনে মাথা আরো গরম হয়ে যায় তার। দরজা খুলে মিষ্টি হেসে জবাব দেয়, আপনাদের বাসায় সবাইকেই কি এভাবে মিষ্টি করে ডাকা হয় চাচিমা? আমিও তবে কাল থেকে ডাকবো। কি বলবো লজ্জার কথা। আজ আপনাদের ছেলের জন্যই তো দেরি হলো। কাল থেকে তাড়াতাড়ি উঠবো। আপনাকে অভিযোগ করার সুযোগ পর্যন্ত দিব না। তা চাচিমা, এভাবেই বের হব নাকি গোসল করে? মিষ্টির লম্বা বক্তব্য শুনে বিস্মিত লায়লা বেগম। কল্পনার বাইরে ছিল তার শ্বশুর এমন একটা মেয়েকে নিয়ে আসবেন। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে লায়লা বেগম উত্তর দেন, বেশরম নির্লজ্জ মেয়ে। লায়লার আগে কিড়মিড় করেছে। ঘরের ভেতর উকি দিয়ে অন্তিকের অবস্থান দেখে হুড়মুড় করে চলে যায়। প্রথম দিনেই চাচি শাশুড়ি নববধূর হাতে জব্দ হয়েছেন, ব্যাপারটা অনুধাবন করতেই জিহবা কাটে মিষ্টি। দুই গালে তব তব বলে থাপ্পড় দিয়ে দরজা আটকে দেয় সে। অন্তিকদের যৌথ দরজা। অন্তিকের বাবারা দুই ভাই। বড় চাচা ফিরোজ আলমের কাঠের ব্যবসা আছে। তিনার দুই সন্তান। বড় ছেলে কলেজের প্রফেসর আর ছোট মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করে আন্তিক একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে। আন্তিকের বাবা ছোট। আন্তিকের 7 বছর বয়সে কোন এক উষ্ণ সকালে তার মা কাউকে কিছু না বলে সংসার ত্যাগ করে চলে যান। কেন চলে গেছেন, কি কারণে চলে গেছেন, আজ পর্যন্ত কেউ জানেন না। শুধু রুনা অর্থাৎ অন্তিকের মায়ের কথা উঠলে অন্তিকের দাদা চুপ করিয়ে দেন। তুমিও নতুন থাকতে ঘর থেকে বাইর হইবার চাও নাই বৌমা। তোমার শাশুড়ি তো তা নিয়ে কোনো অভিযোগ করেনি, তাইলে তোমার এত গাজলে কেন?
পাড়াপড়শি মহিলা ঘরে বিকালে আইতে কও, বলে দাও এখন আমগোর পারিবারিক সময়। মাথার ঘোমটা আরো আধ হাত টেনে শ্বশুরের কথায় মাথা বুলায় লায়লা বেগম। পানের বাটা সমেত ভোতা মুখে অগ্রসর হন বৈঠক ঘরের দিকে। কি গো পলির মা, নতুন বইয়ের বদলে পানের বাটা আনলা যে? আমাদের খালি মুখেই বিদায় করবার চিন্তা করতেছো নাকি? এক পড়শির কথায় লায়লা বেগম উত্তর দেন, আসলে হাব্বা বাড়িতে নতুন বউ নিয়া মশকরা পছন্দ করছেন না। আপনারা না হয় বিকালে নতুন বউয়ের মুখ দেখতে আসেন, বিকালে কিন্তু খালি মুখের বদলে মিষ্টি মুখে ফেরত পাঠামো। পাড়াপড়শিরা একে একে জন নিরাশ মুখে প্রস্থান নেন। লায়লা বেগম রাগে টগবগিয়ে জ্বলে ওঠেন। এই প্রথম পরের পুত্রের জন্য মাথা নত হলো তার সময়ে। সুযোগে সেও এর বদলা নিয়ে ছাড়বেন। বিয়ের দীর্ঘ সময়ের সফরে মিষ্টির খারাপ লাগছিল, তার উপর সে রাতেও অনাহারে ছিল। নাওয়ান ধাওয়ানে মনের সাথে শরীরও ফুরফুরে লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করার বৃথা প্রয়াস করছে সে। এমন সময় একেবারে তৈরি হয়ে অন্তিকের আগমন ঘটে। আয়নার সামনে সেও মাথার চুল ঠিক করছে, আর চোখে নববধূর অকার্যকর পরিস্থিতি দেখেও অন্ধ সেজে থাকে। মিষ্টি আন্তিকের হাবভাব দেখে দুষ্টুবুদ্ধি মাথায় চাপে। সে আন্তিকের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, দাদি বলেছে বিয়ের পরের দিন স্বামী যদি স্ত্রীকে শাড়ি পরিয়ে দিতে সাহায্য করে তাহলে সংসারে মঙ্গল হবে। আমার মঙ্গলের প্রয়োজন নেই, আপনার শাড়ি আপনি পরুন। মিষ্টি জানতো আন্তিক মানবে না, তাই সে মুঠোফোন বের করে আন্তিকের দিকে একটি ছবি তাক করে হুমকি দেয়, আপনি সাহায্য করবেন অন্ত, নাকি এই ছবি আপনার দাদাকে দেখাবো? একে অপরের ঠোঁট ছুঁই ছুঁই এমন একটি দুর্লভ ছবি বের করেছে মিষ্টি। একদম নষ্ট এই মেয়েটা। ফোন সামনের দিকে ধরে দুষ্টু হাসছে সে। অন্তিক রেগে তাকায়। এগিয়ে সে খুব যত্নে শাড়ির কুচি ঠিক করে এক পর্যায়ে হাত কোমরের কাছটায় নিয়ে আসে। লতার ন্যায় উন্মুক্ত পেটে আলতোভাবে হাত ছুঁয়ে দেয় অন্তিক। মিষ্টি তখন চোখ বন্ধ করে নেয়। অন্তিক এই সুযোগে মিষ্টির ফোন ছো মেরে নিয়ে বলে, আপনাকে কন্ট্রোল করতে হলে আপনাকে কপি করতে হচ্ছে মিস দুষ্টু। মনে রাখবেন, আপনি বুনো ওল হলে আমি বাঘা তেঁতুল। এমনি এমনি আপনাকে ছেড়ে দিব না, একদম ছিঁড়ে ফেলবো আপনার ওই দুষ্টু মনকে। অন্তিক চলে যেতেই মিষ্টি চিরুনি দরজার দিকে ছুঁড়ে মেরে বলে, এক মাঘে শীত যায় না অন্ত, আমিও আপনার মনকে মরুভূমির বালুর ন্যায় চৌচির করে ফেলবো। তখন এই মিষ্টিকেই পানি দানে প্রয়োজন পড়বে। তোমার অনিশ্চিত জীবনের কথা ভুলে যেও না অন্তিক। মেয়েটাকে এইভাবে ঠকানো কি ঠিক হচ্ছে? চাচির ঘরে মাথা নত অবস্থায় অন্তিক। সে তার নিষ্ফল জীবনের কথা ভুলেনি, না ভুলেছে জীবনের বিশেষ বেফায়দা অংশ। গাছের অপরিপক্ক ফলের ন্যায় তার জীবন। এ জীবনে মিষ্টির আগমন তার জন্যই অনর্থক। চাচির ঘরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের সুবাদে এসেছিল সে। মাথা নত করেই অন্তিক চাচির উদ্দেশ্যে বলে, আমি আমার নিষ্প্রয়োজন জীবনের কথা ভুলিনি চাচি। দাদার ওয়াদার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছি। মিষ্টির কোনো ক্ষতি করব না। সঠিক সময় আসলে সম্পর্ক থেকে আমি পিছিয়ে যাব। অন্তিক এক মুহূর্তের জন্য লায়লার ঘরে অবস্থান করে না। প্রস্থান নেওয়ার আগে পিছনে ফিরে তাকালে লায়লা বেগমের বিজয়ী হাসি দেখতে পেত। অন্তিকের বাবা কায়েস ঘরে শুয়েছিলেন। বাড়ির ছোট ছেলে হলেও একাকিত্ব ও অসুস্থতায় বার্ধক্য যেন তাকে অতি শীঘ্রই পাকড়ে ধরেছে। মিষ্টি দরজার ভেতর মাথা ঢুকিয়ে শ্বশুরের অবস্থান বুঝে নেয়। মাথা সেভাবে রেখে অনুমতি নেয় প্রবেশের। বাবা, আসবো? রুনা চলে যাওয়ার পর থেকে কায়েস চুপচাপ থাকে, বিশেষ করে কোনো কাজ করেন না। দুবেলা দুমুঠো ভাত কপালে জুটলে খান, নয়তো চিড়ে মুড়ি খেয়ে বসে থাকেন। চোখ খুলে মিষ্টির কথা দেখে চিনতে না পারলেও বাবা ডাকার সম্বোধন বুঝতে পারেন ছেলের নববধূ এসেছে। শোয়া থেকে উঠে চোখে চশমা পরে দুর্বল স্বরে উত্তর দেন, এসো মা। মিষ্টি ভিতরে প্রবেশ করে চিন্তিত কণ্ঠে প্রথমত বলতে শুরু করে, এ কি বাবা, আপনার স্বর দুর্বল শোনা যাচ্ছে কেন? আপনি এখনো খাননি? এই তো যাচ্ছিলাম খেতে। থতমত খাওয়া মিষ্টির দৃষ্টিতে এড়ায়নি। চঞ্চল মেয়েটা তৎক্ষণাৎ শ্বশুরের কাছে এসে
হাত ধরে টেনে ঘর থেকে বের হতে হতে বলে, আপনি এখনো আহানের বাবা। আমার বাবা জানেন কি বলে, সকাল সকাল ওঠো, শরীর মন সুস্থ রাখো। সকাল সকাল উঠে হাঁটাহাঁটি না করে শুয়ে থাকলে শরীর মন আরও অসুস্থ হয়ে যায়। আর একবেলা না খেলে তো শরীর থেকে একটা চড়ুই সমান গোস্ত কমে যাবে। কায়েস মিষ্টিকে ছবিতে একবার দেখেছিল। গতকাল ব্যস্ততায় তেমন দেখা হয়নি, কথাও হয়নি। আজ দেখে সে বুঝতে পারছে মেয়েটা চঞ্চল, সাথে বুদ্ধিমতী। পাকের ঘরের সাথে খাবার ঘর, বসার ঘর পার করে সেদিকে যেতে হয়। অন্তিকদের বাড়ির আগের আমলের নিয়মে করা। দোতলা বাড়ির উপরতলায় আন্তিকরা 3 ভাই বোন থাকে, আর নিচতলায় মুরব্বীরা। নাজিমুদ্দিনকে দেখে মিষ্টি থেমে যায়, মুখে হাসির রেখা টেনে জিজ্ঞেস করে, দাদু চা দিব? নাজিমুদ্দিন পত্রিকা পড়ছিলেন। নাত বইয়ের কথায় অবাক চোখে তাকান। ছোট ছেলেকে নিচে আসতে দেখে মনে মনে খুশি হন। তিনি ভেবেছিলেন নাত বউকে প্রথম দিনেই আদব কায়দা শিখিয়ে দেবেন, কিন্তু তার বলা পূর্বেই মিষ্টির মিষ্টি ডাক মোটেও আশা করেননি। মনে মনে তিনি খুশি হলেন। পত্রিকা মুখের সামনে ধরে বলেন, বেশ ভালো, প্রথম দিন থেকেই সংসার বুঝতে চেষ্টা করছো। করার লিকার দিয়ে 1 কাপ চা আনো, আর চিনি 1 চামচ দিবে। বাসর ঘর পার হতে লায়লা বেগম কামরা থেকে বের হয়ে আসেন। শ্বশুরকে বসার ঘরে পেয়ে মাথার ঘোমটা লম্বা করে টেনে খাবার ঘরে প্রবেশ করে চক্ষু চড়কগাছ হয়ে যায়। কায়েস রুটির সাথে আলু ভাজি মাখিয়ে খাচ্ছে। এই সময়ে লায়লা বেগম এই দৃশ্য দেখবেন তা প্রত্যাশা করেননি। 2 বেলা ভাত সে কায়েসের ঘরে পাঠালে তবেই গিলতে পারে, নচেত অনাহারে থেকে যায়। লায়লা এই কাজটি ইচ্ছে করেই খুবই নিপুণভাবে সম্পন্ন করেন, শ্বশুর ও স্বামীর আড়ালে। কায়েস ও ভাবিকে দেখে ইতস্তত বোধ করেন, মিনমিন করে বলেন, নতুন বউ নিয়ে আসলে? লায়লা বেগমের মুখটা পানসিরূপ ধারণ করে নতুন বউয়ের কথা শুনে। প্রথম দিনেই চুলার ঘর দখল করে নিয়েছে, ভবিষ্যতে তো তার এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়ে রাজ করবে। এসব ভাবনায় আসতে লায়লার টনক নড়ে। ধপাধপ পা ফেলে চুলার ঘরে মিষ্টিকে চা বানাতে দেখে কুবুদ্ধি মাথায় আটে। নববধূ যদি চা আনার সময় চাচি শাশুড়ির হাত পুড়ে ফেলে, সেটা খারাপ দেখায়। বুদ্ধিটা মাথায় দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে নতুন বউয়ের ফেরার। বেশি বুদ্ধি হলে পতন অনিবার্য। বাংলা ব্যাকরণে এই প্রবাদ পড়েনি এমন কেউ নেই। লায়লা বেগমের কুবুদ্ধি মিষ্টির জন্য অনিষ্ট ঝুঁকি নিয়ে আসে। মিষ্টির গগন বিদারী চিৎকারে মোল্লা বাড়ির জমিন আসমান কেঁপে ওঠে। লায়লা এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। ফর্সা ত্বক লালচে রূপ ধারণ করেছে। নাজিমুদ্দিন ও কায়েস তাদের কাজ ফেলে দ্রুত এসে পাকঘরের দৃশ্য দেখে থমকে যায়। পাকঘরের দৃশ্যটা ঠিক এরকমই। মিষ্টি হাত ধরে কান্না করছে, আর লায়লা বেগমের হাতে চায়ের পাত্র। অন্তিকের দাদা ও বাবার যা বুঝার তা বুঝে গিয়েছেন। নাজিমুদ্দিন হুঙ্কার ছাড়েন, বুদ্ধি তোমার লোপ পাইছে বৌমা। এতটুকু বাচ্চা তোমার কি ক্ষতি করেছে? আগুনে পোড়াইতে চাইলে নিজের সন্তান করে পোড়াও, নাত বউয়ের ধারে কাছেও আসবা না। আব্বা আমি তো লায়লা বেগম মুখ খুলতে নিতেই আবারও নাজিমুদ্দিনের আক্রোশের শিকার হন। খবরদার বৌমা, মিছা বইলা ছাফাই গাইতে হইব না। তোমার স্বভাব সম্পর্কে আমার জানা আছে। অন্তিকের বাবা ও দাদা মিলে মিষ্টিকে চুলার ঘর থেকে বের করে আনেন। মিষ্টি কাঁদো কাঁদো চোখে লায়লা বেগমের দিকে হাত বাড়িয়ে দিয়ে ইশারায় বলে, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। নিয়ম ভেঙে প্রথম ঘুঘু তোমার ফাঁদে তোমাকেই ফেললো। লায়লা বেগম বিস্ফোরিত নয়নে তাকান। এতটুকু বাচ্চা মেয়েটাকে কিভাবে শায়েস্তা করলো, সব যেন মাথার উপর দিয়ে গেল। হাতের পাত্রখানা সজোরে জমিনে ফেলে ফুসফুস করতে থাকেন, অফিসে মাত্রই পৌঁছেছিল অন্তিক। দাদার কল আসায় অনুমতি না নিয়েই অফিস থেকে বের হয়ে আসে সে। অবশ্য অফিসের গেটে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। সত্য মিথ্যা বানিয়ে বলে সে বের হয়ে আসে। ব্যস্তময় শহরের যানজট ফেলে প্রায় 2 ঘন্টা পর বাসায় ফিরে অন্তিক। দাদার কথা মতো বার্ন ক্রিম নিয়ে এসেছে সে। বাড়ি প্রবেশ করে কাউকে কিছু না বলে চাচির ঘরে প্রবেশ করে অন্তিক। লায়লা বেগম তখন তাকে আরো কাছে নালিশ করতে ব্যস্ত হয়।
অন্তিককে দেখে মনের সকল ঝাল তিনি ছেড়ে দেন। আসছো? নতুন বউকে এখনো আমার বিরুদ্ধে ফুসলিয়ে দিয়ে কি তুমি সত্যিকে ঢেকে রাখতে পারবে? তুমি ওই মেয়েকে আজই বাপের বাড়ি রেখে আসবে, নয়তো আমি সত্যিটা মেয়ের বাবা মাকে জানাবো। কত বড় সাহস আমাকে বকা খাওয়ানো! অন্তিকের মতো কিছু অসহায় ছেলে আজও পৃথিবীতে আছে, যাদের নিঃশ্বাস গ্রহণ ত্যাগ করতে গেলেও হিসেব করে নিতে হয়, নচেত লায়লা নামক কিছু সমাজের কীটপতঙ্গ তাদের কুরে কুরে খায়। মলমটা এনেছিলাম চাচি। কথাটা যেন যথেষ্ট ছিল লায়লা বেগমের গরম মাথা আরো গরম করতে। সে টকবগিয়ে জ্বলে উঠবে। এখন কি ওই মেয়েকে আমার মলমপট্টি পরাতে হবে? পারবো না। এই লায়লা বেগম বড় বড় মানুষের জীবনে জাহান্নাম বানাতে পারলে হাঁটুর বয়সী মেয়ের জীবনে শেষ করে দিতে একদিনের সময় লাগবে না। অন্তিক বুঝতে পারে বার্ন ক্রিম কার প্রয়োজন। সে গভীর নিঃশ্বাস ত্যাগ করে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। মিষ্টি তখন শাড়ির আঁচল ঠিক করছিল, এক হাতে পেরে উঠছিল না। অসহ্য হয়ে সে শাড়ির আঁচল জমিলে ফেলে দেয়। ঠিক এই মুহূর্তে অন্তিক ঘরে প্রবেশ করে। মিষ্টির অর্ধবস্ত্রে ঢাকা শরীর দেখে চক্ষুজোড়া বড় করে নেয়। মিষ্টিও অবাক। সে বোকাস্বরে অন্তিকের উদ্দেশ্যে বলে, দাদি বলেছিল বউয়ের শাড়ির আঁচল তুলে দিলে সওয়াব হয়। অন্তু, আপনি কি শুনছেন আমার কথা? আপনার দাদি কি এই কথা কখনো বলেনি যে যখন তখন যার তার সামনে সব কথা বলতে নেই? হাতের পোড়া স্থানে মলম লাগিয়ে দিচ্ছে অন্তিক। গালে হাত দিয়ে মনোযোগ সহকারে তাকে দেখছে মিষ্টি। অন্তিকের কথার জবাবে বলে, দাদি বলে দিয়েছে স্বামীর সামনে লজ্জা শরমকে কৌটায় ভরে রেখে দিতে। কথাটা শুনে অন্তিকে বিষম খায়। মিষ্টির মুখে তখনও দুষ্টু হাসি। হাতের যন্ত্রণা নিবারক ঔষধি যে তার সামনে। কত শত কল্পনা জল্পনা করেছে সে মানুষটার জন্য, তা কি আন্তিক জানতে পারবে? কখনোই না। মিষ্টি না বললে আন্তিক কি তার বাবা মাও জানতে পারবে না? মেয়ে, এতটাও বোকা হইও না। নিজের জীবনকে ভালোবাসো। অন্যের জন্য সময় ফুরালে শেষে পথ ভুলবে। অন্তিকের কথার মর্মার্থ মিষ্টি বুঝতে না পারলেও তাকে জ্বালাতে মাথায় দুষ্টু বুদ্ধি এঁটে হাত নাড়াচাড়া করে থাকে। অন্তিক মিষ্টির থেকে যতই দূরে সরে আসতে চাইছে, মিষ্টির দুষ্টু মিষ্টি কার্যকলাপে ততই কাছে চলে আসছে। হাত নাড়াচাড়ায় অন্তিক এক পর্যায়ে বিরক্ত হয়ে মিষ্টির গাল চেপে ধরে বলে, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিও না মেয়ে, শেষে সইতে পারবে না। আমার সামনে বাঘ সিংহ সাজতে পারলে দাদির সামনে ভেজা বিড়াল সাজার ব্যাপারটা ব্যাখ্যা করবেন অন্তু? অন্তিকের হাত নরম হয়ে আসে, নজর এলোমেলো তার। মিষ্টির উদ্দেশ্যে বলে, তেমন কিছু নয়, আমার বিষয় এত ভাবার প্রয়োজন নেই। কথা লুকাচ্ছেন? আমার কাছে থাকলে কথার জালে ফাঁসিয়ে দিব একদম। মনে সংশয় না রেখে পেটে যা আছে বলে ফেলুন। আমি মেয়েটা দুষ্টু হতে পারি, কিন্তু খারাপ নই। অন্তিক নিশ্চুপ থেকে মিষ্টির থেকে দূরে সরে আসে। তার জীবনের সবচেয়ে সত্যি কথা চাইলেও সে জানাতে পারবে না মিষ্টিকে। ভাবনায় বিভোর থেকেই সে পরিধানের বস্ত্র খুলে ফেলে মিষ্টি নামক নববধূর কথা ভুলে। মিষ্টি এক হাতে চোখ ঢেকে নিয়ে চিৎকার করে বলে, আমি সব দেখে ফেলছি অন্তু। আপনি আরো বিবস্ত্র হন, আমি কিন্তু চোখ বন্ধ করব না। অন্তিক এবার হেসে ফেলে। এক মুহূর্তের জন্য মিষ্টি নামক মিষ্টির স্বাদ নিতে ইচ্ছে জাগে। দুষ্টু মেয়েটা মন ভালো করার ঔষধ। জাদুটোনা জানে হয়তো, তাই তো অন্তিক কয়েক ঘন্টায় মায়ায় জড়িয়ে যাচ্ছে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয়তো এভাবেই হয়। পবিত্র বন্ধনের মাধ্যমে সম্পর্ক আরো সহজ ও মজবুত হয়। অর্ধবস্ত্রেই সে মিষ্টির কাছে আসতে থাকে। চোখ ঢাকার কথা বললেও মিষ্টি আঙুলের ফাঁকে ঠিকই অন্তিককে চোখ দ্বারাই গিলে খাচ্ছিল। অন্তিকের এগিয়ে আসায় সে জিহ্বায় কামড় বসায়। বিছানা থেকে নেমে ঘরেই দৌড়াতে শুরু করে। অন্তিকও তার পিছনে ছুটছে। খিলখিল করে হেসে অন্তিকের আকর্ষণ আরো বৃদ্ধি করে দিচ্ছে মিষ্টি। উচ্চস্বরে শুধায়, আমি দুষ্টুমি করছিলাম, সত্যি আমি কিছু দেখিনি অন্তু। আপনি আমাকে শাস্তি দেবেন না। একসময় অন্তিক মিষ্টিকে ধরে ফেলে। দুজনেই হাঁপাচ্ছে। মিষ্টির হাসি তখনও থামেনি। অন্তিকের রোমান্টিক ভাবটাও তার কাছে নিছক মজা মনে হচ্ছে। অন্তিক মিষ্টিকে দেখে শুধায়, আমাকে ভয় পান না? বাঘকে ভয় পাওয়া যায়, কচ্ছপকে না।
ছোট প্রাণী বলে দুর্বল ভেবো না মেয়ে, ভুলে যেও না কচ্ছপে কিন্তু একদিন বিজয়ী হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কচ্ছপের দৌড় কতটুকু তা জানার আছে। চাচির ভয়ে চুপসে থাকে সদা। হাসির ছলে মিষ্টি কথা বললেও অন্তিক ভাবনায় পড়ে। মিষ্টি একদিনে তার পরিবার সম্পর্কে এত বিষয় কিভাবে জানে?